হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 9.1 অর্থাৎ ত্রিকোণমিতিক অধ্যায়ের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান শিখবো। ঠিক আছে, তো এখানে দেখো একে বলতেছে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো এই অঙ্কগুলো সমাধান করার পূর্বে আমাদের ত্রিকোণমিতির যে বেসিক সূত্রগুলো আছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার, তাই না? তা নাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো না। ঠিক আছে, তো এই জন্য আমরা প্রথমে ত্রিকোণমিতি কী এবং এর বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো শিখব। তো ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি ট্রাই অর্থ তিন, গণ অর্থ ধার, মেট্রন অর্থ পরিমাপ। অর্থাৎ সহজে যদি বলি, ত্রিকোণমিতিতে তিন কোণের পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়। কার? ত্রিভুজের। কোন ত্রিভুজের? সমকোণী ত্রিভুজের তিনটা যে বাহু আছে সেই বাহু এবং কোণের যে অনুপাতগুলো আছে সেটা নিয়ে আলোচনা করা হয় কোথায়? ত্রিকোণমিতিতে। ঠিক আছে, তো ত্রিকোণমিতি বেসিক সূত্রগুলো সবই এসেছে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ থেকে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করে ফেলে আমরা। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে যদি আমরা প্রশ্ন করি, তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ এই যে একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এই ত্রিভুজের এই একটা কোণ তোমরা যদি পরিমাপ করে দেখো দেখবা 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজ হতে গেলে অবশ্যই একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। আর একটা কোণ যখনই 90 ডিগ্রি হবে, বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা কোণ সূক্ষ্মকোণ হবে। অর্থাৎ 90 ডিগ্রি সে কোনো ছোট কোণকে কী বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। আর আমরা জানি কি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। অর্থাৎ একটা কোণ যদি তোমার 90 ডিগ্রি হয় আর এটা মিলে আরও 90 ডিগ্রি হবে, অর্থাৎ 180 ডিগ্রি, তাই না? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তুমি এইটা যদি 90 ডিগ্রি পাও, এটা সাপোজ 60 আর এটা 30, তো এইগুলো যোগ করলে 180 ডিগ্রি অলওয়েজ হবে। ঠিক আছে, এগুলো যোগ করলে কী হবে? 180 ডিগ্রি। এই জন্য আমরা বলি কি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তো এক সমকোণ সমান কত জানি? 90 ডিগ্রি। তাহলে দুই সমকোণ সমান 180 ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের প্রথমে আমরা বাহুর পরিস্থিতি সম্পর্কে জানবো। ঠিক আছে, তো এর কয়টা বাহু আছে? 1 2 3। এই বাহু আর কোণ আছে কয়টা? তিনটা কোণ আছে। এই একটা কোণ, এটা সমকোণ, এটা সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। তিনটে কোণ আছে আর তিনটা বাহু আছে। ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপরে নামকরণ করবো কীভাবে? আমরা এই কোণের নামগুলো দেব ইংলিশ বড় হাতের অক্ষরে। সাপোজ আমি ABC দিলাম, যে কোনো কিছু দিয়ে আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, অবশ্যই আমরা ক্যাপিটাল লেটারে সাধারণত ইংলিশ অক্ষরগুলো লিখে থাকি। ঠিক আছে, এখন বাহুগুলোর নাম কিভাবে দেব সেটা দেওয়ার জন্য আমরা খেয়াল রাখবো এখানে কি AB। ঠিক আছে, ABC লিখেছি, তো এখানে আমরা লিখেছি A, এখানে B। এটা A কোণ, এটা B কোণ। এখন বাহুর নাম দিতে গেলে এই AB বাদে আর বাকি যেটা থাকে সেটা আমরা লিখবো ছোট হাতের অক্ষরে। ঠিক আছে, তো এটা C, এখানে AB ছিল, ছোট হাতে C লিখে এর নামটা দিয়ে দিলাম। ওকে, সেম ওয়েতে আমরা BC, এখানে কি নাই? A নাই, A ছোট হাতের লিখে দিলাম। এই বাহুটার নাম কি দেব? এখানে কি আছে? AC। নেই কোনটা? B, সেই বিটা ছোট হাতের অক্ষরে আমরা লিখব। ঠিক আছে, আমরা বাহুগুলোকে চিহ্নের মাধ্যমে প্রকাশ করলাম। এখন বাহুগুলোর নামগুলো শিখব। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজের কি কি থাকে? তিনটা থাকে। একটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, আরেকটা অতিভুজ, আরেকটা হচ্ছে বিপরীত বাহু বা উচ্চতা। ঠিক আছে, বিপরীত বাহু, উচ্চতা বা লম্বও বলতে পারি। ওকে, তো এখন কোনটা বিপরীত বাহু, কোনটা ভূমি, কোনটা অতিভুজ কীভাবে চিনব আমরা? সেটা চেনার জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ। এখানে সমকোণ হয়েছে এই বাহুটা আর এই বাহুটা নিয়ে, তাই না? 90 ডিগ্রি হয়েছে, তো এই সমকোণের অপোজিটে যে বাহু থাকবে সেটা আমাদের অতিভুজ। অর্থাৎ এখানে BC = A, এটা কি আমাদের অতিভুজ। অতিভুজ, ঠিক আছে, এটা আমাদের অতিভুজ। কি বললাম আমি? সমকোণের বিপরীত পাশে যে বাহু থাকে সেটাকে অতিভুজ বলে। অর্থাৎ সমকোণ, এই যে এই বাহুটার এই বাহুটা মিলে একটা সমকোণ হয়েছে, এই দুটো বাহু বাদ দিয়ে এর বিপরীত পাশে যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। অন্যভাবে আমরা বলতে পারি
একটা ত্রিভুজের সর্ববৃহৎ বাহুকে অতিভুজ বলে। অর্থাৎ এখানে দেখো তিনটা বাহু আছে, এই তিনটা বাহু যদি তুমি মেজারমেন্ট করো দেখবা এটা সাপোজ যদি 5 সেন্টিমিটার হয়, এটা 4 সেন্টিমিটার হয়, এটা অবশ্যই 9 সেন্টিমিটার হবে বা মানে সবচেয়ে বড় হবে। তাহলে সবচেয়ে বড় যেটা আছে সেটাকে আমরা অতিভুজ বলতে পারি। এই অতিভুজের ইংলিশে যে নামটা রয়েছে সেটা হচ্ছে হাইপোটেনাস। ঠিক আছে, তো আমরা এখন অতিভুজ সম্পর্কে ভালোভাবে শিখে ফেললাম। এবার আমরা শিখবো সন্নিহিত বাহু বা ভূমি বা অ্যাডজাসেন্ট সাইড কোনটা হবে। ঠিক আছে, তার আগে আমরা লম্ব কোনটা হবে সেটা শিখবো। ঠিক আছে, তো লম্ব আমরা ছোটবেলায় শিখেছি কি, লম্ব অর্থাৎ ভার্টিক্যালি যে বাহুটা থাকে সেটাই লম্ব, কিন্তু এটা আসলে ভুল ধারণা। কারণ এইভাবে শিখলে এই ত্রিভুজ যখন উল্টো করে ফিগার আঁকবো তখন কিন্তু আমরা চিনতে পারবো না। ঠিক আছে, তো ভার্টিক্যালি অর্থাৎ এসি সোজা স্ট্রেট ওয়েতে নিচ থেকে উপর দিকে যেটা গেছে সেটা যদি আমরা লম্ব বা বিপরীত বাহু বা উচ্চতা মনে করি তাহলে কিন্তু ভুল হবে। একটু পরে আমরা আসতেছি সেটাতে। এখন এখানে একটা সমকোণী ত্রিভুজের যে তিনটি কোণ আছে, একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর একটা কোণ তোমাকে ইন্ডিকেট করে দেওয়া থাকবে, হয় এইটা অথবা এইটা। সাপোজ আমি যদি এইটাকে কোণ ধরি, কোণের নাম দিলাম থিটা। ঠিক আছে, থিটা। এইটাকে কোণ ধরলে এটা কি কোণ? সূক্ষ্মকোণ। একটা ইন্ডিকেট করা থাকবে, একটা তো সমকোণ, আর যে দুইটা কোণ থাকে এই দুইটা কোণের একটা কোণ ইন্ডিকেট করে দেওয়া থাকবে, মানে উল্লেখ করে দেওয়া থাকবে। তো তোমার এইটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে নিয়মটা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত পাশে যে বাহু থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু, লম্ব বা উচ্চতা। ঠিক আছে, বা ইংলিশে আমরা বলতে পারি অপোজিট সাইড। ক্লিয়ার? কি বললাম আমি? সূক্ষ্মকোণের বিপরীত পাশে যে বাহু থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু, লম্ব, উচ্চতা বা অপোজিট সাইড। অর্থাৎ এখানে এই এসি বাহুটা আমাদের কি হবে? লম্ব, লম্ব বলতে পারি। এরপর আমরা বলতে পারি কি বিপরীত বাহু, বিপরীত বাহু। এরপর আমরা উচ্চতা বলতে পারি এটাকে, উচ্চতা, অথবা আমরা ইংলিশে বলতে পারি অপোজিট সাইড। ঠিক আছে, অর্থাৎ সমকোণের অপোজিটে যে বাহু থাকবে সেটা অতিভুজ, সূক্ষ্মকোণের অপোজিটে, সূক্ষ্মকোণ এই দুটো বাহু লাগছে, এই দুটো বাহুর অপোজিটে কোনটা আছে? এসি। ঠিক আছে, সেটা হচ্ছে এর বিপরীত বাহু। এখন সন্নিহিত বাহু বা ভূমি কোনটা? কোণের সন্নিধ্যে যে রেখাটা আছে, মানে যে রেখার মাধ্যমে কোণ সৃষ্টি হয় সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। অর্থাৎ কোণের সন্নিধ্যে কোনটা আছে? এটা তো অতিভুজ, এটা আমাদের লম্ব। তো কোণের সন্নিধ্যে আমাদের এই বাহুটা আছে, এই বাহুর নাম কি? এই বাহুর নাম হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি। ঠিক আছে, ইংলিশে নাম আছে কি? অ্যাডজাসেন্ট সাইড। ওকে, এখন আমরা নাম বাহুগুলোর পরিস্থিতি সম্পর্কে জানলাম। এবার ত্রিকোণমিতিক যে রেশিও সেটা কিভাবে আসছে? এখানে যে তিনটা কোণ আছে অথবা তিনটা যে বাহু আছে, এই বাহুগুলোর যে অনুপাত আকারে প্রকাশ করার জন্য 6টা নাম জানা খুবই জরুরি আমাদের। সেটা কি? সাইন, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, সাইন থেটা। সাইন থেটা বললাম, শুধু সাইন। এখানে যে কোণ আছে এই কোণটা আমি সাথে লিখে দিয়েছি একবার। ঠিক আছে, সাইন থেটা, কস থেটা, কস থেটা অর্থাৎ কোসাইন থেটা। সংক্ষেপে লিখলাম কি? কস থেটা। এরপরে সেক থেটা, সেকেন্ড, সেকেন্ডকে সংক্ষেপে কি লিখবো? সেক থেটা। তারপরে কি লিখবো আমরা? কোসেকেন্ড অর্থাৎ কোসেক। কোসেকেন্ড মানে কি? কোসেক, COSEC। এটাকে এভাবেও লেখা যায়, CSC থেটা। তো তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে COSEC থেটা। বাট আমরা এটা জেনে রাখবো, উপরে ক্লাসে যখন উঠবো তখন আমরা এভাবেও লেখা দেখতে পাবো। ঠিক আছে, ওকে। তো সেকেন্ড, কোসেকেন্ড সংক্ষেপে লিখলাম। এরপরে ট্যানজেন্ট, ট্যানজেন্টকে আমরা কি লিখবো? ট্যান, ট্যানজেন্টকে আমরা ট্যান লিখবো, TAN, ট্যান থেটা লিখে দিলাম কোণ। এরপর আছে কোট্যানজেন্ট, কে পট। ঠিক আছে, টোটাল এই 6টা অনুপাত। এখন এই 6টা অনুপাতের যে মান, সে মানগুলো আমরা বের করব। ঠিক আছে, 6টা অনুপাতের মানগুলো আমরা বের করা শিখবো একটা ছন্দের মাধ্যমে। প্রথমে কি আছে আমাদের? সাইন থেটা। তো এই সাইন থেটা ইকুয়াল টু, এর মানটা কি হবে সেটা মনে রাখবো খুবই ইজিভাবে একটা ছন্দ ইউজ করে। ওকে, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি
এখানে সাগরে মানে হচ্ছে আমরা ধরে নেব সাইন থিটা, আর লবণ অতি এটা মনে রাখা কিন্তু খুব সহজ, তাই না? সাগরে লবণ অতি, তো লবণ মানে কি? লবণ, লতে এই যে লম্ব, তো লম্ব তোমাদের বইয়ে লেখা আছে বিপরীত বাহু, এই জন্য আমরা সাইন থিটা ইকুয়াল টু এর যে অনুপাত বা রেশিও সেটা কি? লম্ব। তো লম্ব না লিখে আমি কি লিখতেছি? বিপরীত বাহু লিখতেছি, ঠিক আছে? বিপরীত বাহু, বিপরীত বাহু, ঠিক আছে? এরপরে কি আছে? অতি, সাগরে লবণ অতি, লবণটা উপরে আর অতিটা নিচে, অর্থাৎ অতিভুজ। অতিতে কি? অতিভুজ, অতিভুজ। তো আমরা একটা অনুপাতের মান কিন্তু পেয়ে গেলাম, সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু বাই অতিভুজ অথবা লম্ব বাই অতিভুজ আমরা বলতে পারি। ক্লিয়ার? এখন সাইনের অপোজিট কি? কোসেক। সাইনের অপোজিট হচ্ছে কোসেক, এটা আমরা মনে রাখবো। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি কোনটার অপোজিট কোনটা, তাহলে ইজিলি সমাধান করতে পারবো। সাইন থিটা এর অপোজিট হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা। ক্লিয়ার? অর্থাৎ সাইনকে উল্টায় দিলে আমরা কোসেক পেয়ে যাব। সাইন ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? 1 বাই কোসেক। আবার এই কোসেক থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই সাইন থিটা। কেন 1 বাই লিখলাম? কারণ কোসেকটা হচ্ছে সাইনের উল্টা, সাইন হচ্ছে কোসেকের উল্টা। তাহলে এটাতে মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা জাস্ট এটা উল্টাই দেব। কোসেক ইকুয়াল টু কি লিখবো? অতিভুজ, অতিভুজ, এখানে যা ছিল শুধু উল্টো দিলাম, অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু বা লম্ব, যেটা বলি না কেন, বিপরীত বাহু। ঠিক আছে? তো দেখো আমরা এই একটা ছন্দ ইউজ করে কিন্তু দুইটা অনুপাত মনে রাখতে পারছি খুব ইজিলি, তাই না? সাগরে লবণ অতি, সাগর মানে হচ্ছে সাইন, লবণ হচ্ছে লম্ব, সেটা উপরে থাকবে, লম্বর আরেকটা নাম বিপরীত বাহু, তো আমি বিপরীত বাহুটা লিখেছি। আর অতি মানে কি? অতিভুজ। ওকে, নেক্সট ওয়ান, কজের মানটা আমরা শিখবো, ঠিক আছে? কজের মান আমরা এভাবে শিখবো ছন্দের মাধ্যমে। কবরে ভূত অতি, ঠিক আছে? কবরে কি আসলে ভূত থাকে? এটা জাস্ট অঙ্কের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, ঠিক আছে? কবরে ভূত অতি, কবরে অর্থ আমরা ধরে নেব কস থিটা ইকুয়াল টু ভূত মানে কি? ভূমি। ভূত মানে হচ্ছে ভূমি ধরবো, ভূমির আরেকটা নাম কি আছে? সন্নিহিত বাহু। তার মানে কস থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই এটা নিচে দেবো অতিভুজ, ঠিক আছে? কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখবো? ভূমি বাই অতিভুজ। তো ভূমির আরেকটা নাম কি আছে? সন্নিহিত বাহু, ঠিক আছে? তো সন্নিহিত বাহু এখানে লিখে দিচ্ছি, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ। ক্লিয়ার? এখন এই কজের উল্টা কোনটা সেটা যদি জানতে পারি তাহলে কিন্তু আরেকটা আমরা পেয়ে যাচ্ছি। কজের উল্টা হচ্ছে সেক। কজের উল্টা কি? কস থিটার এর অপোজিট হচ্ছে সেক থিটা। অর্থাৎ সেক ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই কস থিটা, কস থিটা। সেম হয়তো আমরা কিন্তু এই কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটাও লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা আমি এটা লিখে দেবো পরে। এখন তো আমরা এখন সেক সমান সমান কী লিখতে পারি? কজের উল্টা করে লিখলে যেটা হবে সেটা, অর্থাৎ অতিভুজ বা সন্নিহিত বাহু, এটা উপরে যাবে এটা নিচে আসবে, তাই না? অতিভুজ, অতিভুজ বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তো আমরা চারটা অনুপাত কিন্তু শিখে গেছি, তাই না? তো এখানে আমি এটাও লিখে দিই তাহলে সুবিধা হবে। সাইন ইকুয়াল টু কোনটা? সাইনের সাথে কোসেক, তাহলে মানে সাইন ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই কোসেক। একবারে দুইটা কাজ হয়ে গেল, ঠিক আছে? এখন থাকলো কি? ট্যানজেন্ট। ট্যানজেন্টকে সংক্ষেপে লেখা হয় কি? ট্যান। আরেকটা আছে কট্যানজেন্ট, ঠিক আছে? কট। তো ট্যানজেন্টকে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে টেরা লম্বা ভূত, ঠিক আছে? ট্যানজেন্টকে আমরা কি লিখবো? টেরা লম্বা ভূত। অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু, প্রথমে টেরা, টেরাতে কি? ট্যান থিটা, ট্যান থিটা লিখলাম ইকুয়াল টু লম্বা মানে কি? লম্ব, লম্ব মানে বিপরীত বাহু, তাই না? তো এখানে আমরা বিপরীত বাহু, আচ্ছা এটা আগে সূত্রটা লিখে নিই। অর্থাৎ লম্ব বাই ভূমি, তার মানে কি? বিপরীত বাহু, বিপরীত বাহু ডিভাইডেড বাই ভূমি মানে কি? সন্নিহিত বাহু,
সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। এটা কিন্তু এভাবেও লেখা যায় ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ঠিক আছে। এখন ট্যান কার অপোজিট সেটা আমরা যদি মনে রাখি তাহলে আরেকটা সূত্র পেয়ে যাবো, সেটা কি ট্যান থিটা হচ্ছে কটের অপোজিট। ট্যান থিটা এর অপোজিট কি কট থিটা, আর কট থিটার অপোজিট কি ট্যান থিটা, ঠিক আছে। তার মানে আমরা কট ইকুয়াল টু লিখতে পারি 1/ট্যান থিটা। ট্যান থিটা মানে আমরা উল্টা দিলে সূত্র পেয়ে যাবো, সন্নিহিত বাহুটা উপরে চলে যাবে আর বিপরীত বাহুটা নিচে চলে আসবে, ঠিক আছে। সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু উপরে যাবে আর বিপরীত বাহু কোথায় যাবে, নিচেই চলে আসবে, জাস্ট অপোজিট। তো আমরা এখানে আরেকটা সূত্র লিখতে পারি না, ট্যান ইকুয়াল টু 1/কট, 1/কট থিটা। এখন দেখো আমাদের কতগুলো সূত্র মুখস্থ হয়ে গেল। আমরা সাইন ইকুয়াল টু লিখতে পারি 1/কোসেক থিটা, আবার সাইন ইকুয়াল টু কি জানি আমরা, বিপরীত বাহু বা অতিভুজ, ক্লিয়ার। এর বাইরে আর তিনটা সূত্র জানলে কিন্তু আমরা বেসিক যে সূত্র আছে এই অধ্যায়ের সকল অঙ্কগুলো করতে পারবো। এর বাইরে আরেকটা সূত্র হচ্ছে, এখানে লিখে দিই আমি, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, ওকে। আর কট থিটা কি, কট মানে ট্যানের উল্টা। তো আমরা এটা কিভাবে আসলো অন্য একটা ভিডিওতে আমি শিখিয়ে দেবো, এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখন আমরা অঙ্কে চলে যাব। তো কট থিটা ইকুয়াল টু কী হবে, এর উল্টা, অর্থাৎ কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, ওকে। তো এই সূত্রগুলো আমরা এই তিনটা ছন্দের মাধ্যমে সবই লিখে ফেললাম। এখন আর তিনটা ওয়ানের সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা শিখবো, ঠিক আছে। প্রথমে এখানে লিখে দিচ্ছি, একটা সূত্র হচ্ছে, একটু এখানে লিখি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এখান থেকে আমরা সাইড চেঞ্জ করে আরও দুইটা সূত্র বানাতে পারবো, ওকে। এরপরে আরেকটা সূত্র আমরা মনে রাখবো, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, দুইটা সূত্র হয়ে গেল। আরেকটা সূত্র কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এই তিনটা সূত্র যদি জানি, এই তিনটা থেকে আমরা আরও 9টা সূত্র পেয়ে যাব, অর্থাৎ টোটাল আরও 6টা সূত্র। কীভাবে দেখো, এখান থেকে আমি যদি সাইনটা পাশে রেখে দিই তাহলে আমি লিখতে পারি সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কি কজ স্কয়ার থিটা, ঠিক আছে। আবার আমরা কি লিখতে পারি, কজ স্কয়ার যদি এখানে রেখে দিই, এই পাশে রেখে দিই, কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা কিন্তু সবাই পেরে যাবা তোমরা, শুধু এটা মনে রাখবো আমরা, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল টু 1, সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল টু কি 1। এটা যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কি লিখতে পারি, সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা পাশে গেলে কি হবে, ট্যান স্কয়ার থিটা, ক্লিয়ার। আবার আমরা লিখতে পারি ট্যান স্কয়ার ইকুয়াল টু সেক স্কয়ার মাইনাস 1। অনুরূপভাবে এইখান থেকে সাইড চেঞ্জ করে আমরা আরও দুইটা সূত্র পেয়ে যাব, তাই না। সেটা কি, একটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, আরেকটা কী পাবো আমরা, কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। তো মোটামুটি এখানে আরেকটা পাওয়া যাবে। এই সূত্রগুলো জানলে কিন্তু আমরা সকল অঙ্কগুলো করতে পারবো। এখন আমরা প্রশ্নে চলে আসি। প্রশ্নে কি বলা হয়েছে, নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, ঠিক আছে। প্রথমে বলতেছে ট্যান এর মান সর্বদা 1 এর চেয়ে কম, ঠিক আছে, ওকে। তো আমরা এখান থেকে কিছু অংশ মুছে ফেলছি। ক নম্বর, উক্তিটি কি মিথ্যা, কেন হবে আমি বলতেছি, উক্তিটি মিথ্যা কেন, কারণ যুক্তি দিতে হবে আমাদের, তাই না। কি জন্য মিথ্যা হবে, ট্যান এ ইকুয়াল টু আমরা কি জানি, টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো লম্ব মানে কি, লম্ব বিপরীত বাহু,
এখানে যদি আমরা বিপরীত বাহু লিখি, বিপরীত বাহু ডিভাইডেড বাই ভূমি মানে কি সন্নিহিত বাহু, ট্যান ইকুয়াল টু কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। ওকে, এখানে বলতেছে ট্যান এ এর মান সর্বদা একের চেয়ে কম হবে। তো সাপোজ এই বিপরীত বাহু যদি আমি এই বাহুটা এসি বাহুটা যদি আমি 5 লিখি, এইটা যদি আমি 4 লিখি, তাহলে কি হচ্ছে 5/4। তো এটা যদি ভাগ করি 1 পয়েন্ট সামথিং হবে। তার মানে কি ট্যানের মান 1 অপেক্ষা বড় হচ্ছে। আবার এখানে যদি আমি 4 লিখি, এখানে যদি আমি 4 লিখি আর এটাকে যদি আমি 5 লিখি, তাহলে কিন্তু আমরা লিখতে পারবো। কারণ কি লম্ব আর ভূমি ছোট বড় হতে পারে, কিন্তু অতিভুজ মনে রাখবো অলওয়েজ তিনটা বাহু থেকে সর্ববৃহৎ হবে, সবচেয়ে বড় হবে। অর্থাৎ এটা যদি হয় 4/5, তাহলে কি হচ্ছে এটা যদি আমরা ভাগ করি তাহলে 1-এর চেয়ে কম হয়ে যাবে, 4/5। এটা ভাগ করলে 1-এর চেয়ে কম হবে। আমরা কি লিখতে পারি, উক্তিটি মিথ্যা। এখানে যুক্তি লিখবো আমরা, যুক্তি, ঠিক আছে, যুক্তি, যুক্তি লিখে আমরা লিখব ট্যান এ এর মান 1 অপেক্ষা 1-এর চেয়ে বড় বা ছোট হতে পারে, ছোট হতে পারে। ওকে, এই যুক্তিগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রকম হতে পারে, তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো, বাট যুক্তিসঙ্গত হতে হবে। যেমন আমি একটা যুক্তিতে বোঝালাম যে ট্যানের মান 1-এর চেয়ে বড় হতে পারে, আবার 1-এর চেয়ে ছোটও হতে পারে। ক্লিয়ার? তো এটাই কিন্তু এটার সমাধান। এখন আমরা খ নম্বর দেখব। খ নম্বর, খতে কি বলতেছে, কটে হলো কট ও এ এর গুণফল। খুবই সুন্দর একটা প্রশ্ন, খ নম্বর। তো খ নম্বরে এই কট আর কট এ এর গুণফল এটা কিন্তু মিথ্যা। কেন মিথ্যা হবে আমরা শিখলাম না, থেটা। এই যে কট থেটা না লিখে যদি আমি কট এ লিখতাম তাহলে কিন্তু এই কোণের নামটা এ হতো, তাই না? তাহলে আমরা কট এ লিখতাম। তো কট এ মানে কি, কট এ মানে কিন্তু এটা না, কট গুণ এ, ঠিক আছে। কটে এটা থেকে কিন্তু কটে আসেনি, এভাবে কিন্তু আসেনি। কটে মানে কি, কট এ মানে হচ্ছে 1/tan লিখতে পারি, বা সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু লিখতে পারি। এই জন্য এই যুক্তিটা মিথ্যা, এটা কখনো গুণ আকারে হবে না। যুক্তি, যুক্তি আমরা কি লিখব, এই সূত্রগুলো এই জন্য আমি লিখে নিয়েছিলাম কারণ সবগুলো আমাদের লাগবে, তাই না? এখন দেখো যুক্তি হচ্ছে কট এ হলো, আচ্ছা, কট এ ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, ঠিক আছে। অতএব কট এ কট ও এ এর গুণফল হতে পারে না, ক্লিয়ার? এটা হচ্ছে এর যুক্তি। ওকে, এখন আমরা দেখব গ নম্বরটা। গ নম্বরে আমাদের কি বলতেছে, গতে বলতেছে এ এর কোনো মানের জন্য sec a ইকুয়াল টু 12/5। ওকে, গ নম্বর, উক্তিটি সত্য। এটা আগে আমরা বুঝতে পারবো না কিভাবে, এটা আমরা বের করতে হবে। যুক্তি লিখে দিলাম আমি, জানি এই জন্য, বাট তোমরা আগে অঙ্কটা করে বুঝবে। sec a ইকুয়াল টু 12/5। তো sec মানে কি আমরা সেটা বের করব। sec কার অপোজিট, কজের অপোজিট। কজ মানে কি, কজ মানে হচ্ছে কবরে ভূত অতি, তার মানে এটা উল্টাই দিলে কিন্তু আমরা সেকের মানটা পেয়ে যাব। তো সেকের মান কি পাবো, sec a ইকুয়াল টু, এটা হচ্ছে কজের মান, ভূমি বাই অতিভুজ, তার মানে অতিভুজ বাই ভূমি। তো ভূমির নাম কি সন্নিহিত বাহু আমরা জানি, অর্থাৎ সেকের মান কি অতিভুজ বাই
সন্নিহিত বাহু, অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। তো এখন দেখো এখানে আমাদের কি বলা ছিল 5/, এখানে বলা ছিল 12/5, তাই না? তো 12টা যদি আমরা উপরে লিখি এই আকারে আছে, অর্থাৎ অতিভুজের মান 12 আর সন্নিহিত বাহুর মান 5। ঠিক আছে, এখন একটা ত্রিভুজের সর্ববৃহৎ বাহু কোনটা? অতিভুজ। তো এখানে 12 হচ্ছে অতিভুজ হলে 5 হচ্ছে সন্নিহিত বাহু, অর্থাৎ ভূমির মান 5 হতে পারে। ঠিক আছে, তো আমরা যুক্তি কি লিখে দেবো? অতিভুজ, এটা দেখায় আমরা লিখে দেবো, এটা নিচেই লিখবো। ঠিক আছে, অতিভুজ 12 হলে সন্নিহিত বাহু বা ভূমি, সন্নিহিত বাহু বা সংক্ষেপে লিখে দিচ্ছি বা, আচ্ছা সন্নিহিত বাহু লিখি, সন্নিহিত বাহু 5 হতে পারে, 5 হতে পারে। ঠিক আছে, অতিভুজ 12 হলে সন্নিহিত বাহু 5 হতে পারে। কিন্তু এই 5টা যদি উপরে থাকতো, 12টা যদি নিচে থাকতো তাহলে হতো না। কেন? কারণ একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অতিভুজ হতেই হবে। ঠিক আছে, অতিভুজের মানটা সবসময় বড় হবে 3 বাহুর ভিতরে। এটা যদি 7, এটা 9 হতে পারে, বাট এটার কিন্তু 10 হতে হবে বা 9 পয়েন্ট সামথিং হতে হবে, অর্থাৎ দুইটা বাহু অপেক্ষা অবশ্যই এটা বড় হতে হবে। ওকে, এখন ঘ নম্বর তো খুবই ইজি, অলরেডি কিন্তু আমি এখানে সংক্ষেপে যখন লিখেছিলাম তখন বলে দিয়েছিলাম। তো ঘ নম্বরের আনসার কি হবে? ঘ, কজ হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। উক্তিটি কি হবে? মিথ্যা। উক্তিটি মিথ্যা। ঠিক আছে, কেন মিথ্যা? যুক্তি হলো কজ হলো, এটা কিন্তু ভিন্নভাবে লেখা যায়, কজ হলো কোসাইন, COSINE, কোসাইনের সংক্ষিপ্ত রূপ, কোসাইনের সংক্ষিপ্ত রূপ। ক্লিয়ার? কজ হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। তো এটা ভিন্নভাবে লেখা যায়, আমরা লিখতে পারি কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট, COT, সেটা লিখলেও কিন্তু হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রগুলো জানা কিন্তু খুবই জরুরি ছিল। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো তোমরা ফ্রেন্ডের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।